আমি এসে আবার বসতেই ইতি বলে, কি হয়েছে তোর বলতো? একবার স্যারের কেবিনে এমনি যাস তো একবার ফাইল নিয়ে। সত্যি সব ঠিক আছে তো? আমি সব ঠিক আছে আবার নেই। ইতি মানে? আমি উনার এই নিস্তব্ধতাই আমাকে খুব বিরক্ত করছে, যেন পূর্ব ঝড়ের কোনো ইঙ্গিত। ইতি কেন কিছু করেননি যখন উনি তখন হয়তো সব ঠিক আছে। আর আমার কি মনে হয় জানিস, উনি হয়তো কাল একটু ড্রিঙ্ক করেছেন আর তখনই এসব করে ফেলেছেন। তুই আর কিছুদিন দেখো, আর এখন চাইলেই তো আর জব ছাড়তে পারবি না। বাসায় কি বলবি? আমি সেটাই তো ভাবছি। ইতি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি আর কিছু বললাম না। ঠান্ডা মাথায় চিন্তা করার মতো এত সময় নেই। আমি চাকরিটা ছাড়বই, এটা ফাইনাল। কিন্তু কি বলে এটাই এখন ভাবার, কারণ স্যারকে আমার আর কোনো বিশ্বাস নেই। দুপুরে লাঞ্চ করলাম, অনেক ভাবলাম না আর পারবো না এই জব করতে। কিন্তু কি বলবো বাসায়, এটাই এখন ভাবছি। পরের দিন আমি আজকে ভেবেই এসেছি স্যারকে রিজাইন লেটার দিবই। বাসায় ও বলে দিয়েছি আমি আর এই চাকরি করব না। বাবা প্রশ্ন করতে লাগছিল কেন করব না, কি কারণে, প্রবলেম কোথায়, এত সুন্দর চাকরি ইত্যাদি বলেন। কিন্তু মা এক পায়ে রাজি। তিনি বলেন, ভালোই হলো, এত চাকরি করার দরকার নেই। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আমার এসব আর ভালো লাগছে না। রাত করে বাড়ি ফেরা, পাড়ার লোকেরা কি কি সব বলে। মা তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, ভালোই হয়েছে। কিন্তু আমি যে এখন বিয়ে করতে চাই না। যাই হোক, আগে চাকরি তো ছাড়ি, তারপর দেখব। তাই বাসা থেকে প্রস্তুতি নিয়েই আসলাম। কথা অনুযায়ী স্যারের কেবিনে গিয়ে রিজাইন লেটার দিলাম। স্যার আমার দিকে না তাকিয়ে বললেন, এটা কি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, রিজাইন লেটার। স্যার এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কেন? আমি আর এই চাকরিটা করতে পারবো না। স্যার আপনি হয়তো কোম্পানির রুলস ভুলে গেছেন। আপনি এভাবে হঠাৎ চাকরি ছাড়তে পারবেন না। আগে আপনাকে আমাদের কোম্পানির জন্য একজন দায়িত্ববান এমপ্লয়ি খুঁজে দিতে হবে। তা না হলে এর আগে আপনি চাকরি ছাড়তে পারবেন না। এগ্রিমেন্টে তো এটাই লেখা ছিল, দেখেননি? আর চাকরিটা যদি করতে না চান তবে একটা যোগ্য কারণ দেখান যে আপনি কেন চাকরিটা করতে পারবেন না। তবেই আমি আপনার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করব, তাছাড়া না। আমি তো সত্যিই এগ্রিমেন্ট খেয়াল করিনি। এখন কি করব? আর যোগ্য কারণ আপনার জন্যই তো। কেন এমন করছেন আমার সাথে? কি করেছি আমি রাগে গজগজ করতে করতে উনার কেবিনে থেকে বের হয়ে আসলাম। আমায় দেখে ইতি বলল, এই তোর হাতে এটা কি? আর এত রেগে আছিস কেন লাগছে? আমি মুক্তির সনদ। কিন্তু ওই বজ্জাত অ্যানাকোন্ডা স্যার অ্যাকসেপ্ট করল না। ইতি রিজাইন্ড লেটার স্যার অ্যাকসেপ্ট করল না। কিন্তু কেন? আমি অ্যাকসেপ্ট করলে আমার উপরে টর্চার করবে কিভাবে? ইতি বাট স্যারকে একটা জোস নাম দিয়েছিস, বজ্জাত অ্যানাকোন্ডা, হা হা হা। আমি তার দিকে রেগে তাকিয়ে বললাম, এদিকে আমার রাগ হচ্ছে আর তুই হাসছিস। ধূর্তর সাথে আর কোনো কথাই বলবো না আমি। বলেই ওয়াশরুমে চলে আসলাম। মুখ ধুয়ে বের হয়ে এসে কাজে মনোযোগ দিলাম। কিন্তু এই ইতিটাও না আমায় খুব বিরক্ত করছে। কেন যে ওর পাশের চেয়ারটা আমায় দিয়েছে। আমি কোনোমতে কাজ শেষ করে বাসায় আসতেই অনেক অবাক। একই সাদাফ স্যার আমার বাসায় কি করছেন? আর ঠিকানা পেলেন কিভাবে? ধুর, আমিও না কি সব ভাবছি। কোম্পানিতে জয়েন করার সময় তো ওখানে আমার এড্রেস দেওয়া আছে। কিন্তু প্রশ্ন হলো উনি চিনলেন কিভাবে? আর উনি এখানে কি করতে এসেছেন? আমায় দেখে আম্মু আমাকে তার সামনে নিয়ে গেল। আমি অনেকটা অবাক তাকে দেখে। পাশে থাকা একজন বলল, ওদের একসাথে একটু কথা বলতে দেন, যদি কোনো কথা থাকে। সাদাফকে আম্মু পাশের রুমে যেতে বলল, আর আমাকেও। আমি তখন আম্মুকে ফিসফিস করে বললাম, আম্মু এসব কি? আর উনি এখানে কি করছেন? আম্মু এসব পরে হবে, আগে ওনার সাথে কথা বল, গিয়ে যা। কিন্তু আম্মু, আমি কেন ওনার সাথে কথা বলবো? আম্মু বেশি কথা বলতে মানা করেছি, যা ওই ঘরে। আমি অসহায়ভাবে আম্মুর দিকে তাকালাম, কিন্তু আম্মু কোনো পাত্তাই দিল না। ওই রুমে গিয়ে দরজা ভিড়িয়ে দিলাম যেন কেউ কোনো কথা শুনতে না পায়। তারপর স্যারকে বললাম, আপনি এখানে কি করছেন?
কি চান আপনি? স্যার, আমি এখানে কি করছি তা একটু পরেই জানতে পারবে, আর আমি তোমাকে চাই। আমি মানে? স্যার, রিজাইন্ড লেটার নিয়ে আমার থেকে দূরে থাকতে চেয়েছিলে না? এবার দেখো আমি করি। তোমাকে আমার সাথে সারা জীবন থাকতে হবে। সামান্য একটা কিস করার জন্য আমাকে থাপ্পড় মেরেছিলা। এবার বুঝবে তুমি কার শরীরে হাত দিয়েছ। বলেই উনি চলে গেলেন। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম এসব কি হচ্ছে আমার সাথে, আর কেন হচ্ছে। আমি ওই ঘরে গিয়ে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বলছে আমার আর সাদাফ স্যারের বিয়ের কথা, আর এখনই এই মুহূর্তে। আমার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি আম্মুকে পেছন থেকে আস্তে করে ডেকে বললাম, আম্মু তোমার সাথে আমার একটু কথা আছে। আম্মু এই ঘরে আসলে আমি তাকে বলি, আম্মু আমি এই বিয়ে করব না। আম্মু, কেন করবি না? কি কারণ? আমি এখন কি করে বলি সেই রাতের কথা। তাই আম্মুকে বললাম, আম্মু উনি আমার অফিসের বস। আম্মু, বস তো কি হয়েছে? আর এত ভালো সম্বন্ধ কেউ মানা করে? তোর বাবার তো খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু বাবা এসে বলে, কি হয়েছে এখানে? আম্মু, দেখো তোমার মেয়ে বিয়ে করতে চাইছে না, এত ভালো সম্বন্ধ মানা করে দিচ্ছে। আব্বু, তুমি যাও, আমি ওর সাথে কথা বলছি। আম্মু চলে গেলেই আব্বু আমায় বলে, কি হয়েছে মা, বিয়ে করতে চাও না কেন? আমি, বাবা উনি আমার কোম্পানির বস। আব্বু, এটাই তো, তুমি জব করতে চাও না। আমরা তো তোমায় তেমন জোর করলাম না। এখন আমরা চাই তুমি এই বিয়েটা করে নাও। সাদাফ অনেক ভালো ছেলে মা। আমার গালে হাত রেখে বাবা কথাটা বলে চলে গেলেন। আমি বাবার কথাই আর না করতে পারলাম না। বাবা তো আমার কাছে সেভাবে কিছুই চায়নি, আর আমি বাবাকে খুব ভালোবাসি, তার একটা কথাও ফেলতে পারি না। কিন্তু উনাকে কিভাবে বিয়ে করব? যাই হোক, এসার পরে আমাদের হয়ে গেল। এখন কি হবে? সাদাফ সবার থেকে আমাকে বিদায় দিয়ে নিয়ে চলে আসলো তার বাড়িতে। আমি আম্মু আব্বুকে জড়িয়ে ধরে ইচ্ছামতো কান্না করলাম। কেউ জানে না আমার বিয়ের কথা। কথা আছে কয়েকদিন পরে বড় করে করবে। যাই হোক, আমার খুব ভয় করতে লাগলো। বাড়ি ভর্তি মানুষ থাকতেও আমায় যেভাবে কিস করেছিল, সেখানে আজকে পুরো ফাঁকা বাড়ি, তার উপরে আমি এখন তার স্ত্রী, আমার সাথে কি কি করতে পারবে ভাবাই যায় না। ভয়ে আমার শরীর শিউরে উঠল, খুব ভয় কাজ করল। আর হার্ট বিটের কথা না হয় বাদই দিলাম। উনি আমাকে একটা রুমে রেখে চলে গেলেন। ভেবেছিলাম বাড়িতে কেউ নেই, কিন্তু কয়েকজন মেয়েকে দেখে একটু আশ্বাস পেলাম। কিন্তু এরা কারা? ওদের মধ্যে একজন আমায় বলল, ম্যাম আপনি ড্রেসটা চেঞ্জ করে আসুন আগে। আমি বিছানায় তাকিয়ে দেখলাম সব বিয়ের সাজ পোশাক। বুঝলাম এরাও এখানে থাকবে না, হয়তো বিউটি পার্লারের লোক আমায় সাজাতে এসেছে। আমি বিছানায় থাকা গোল্ডেন কালারের লেহেঙ্গাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। খুব কান্না পাচ্ছে, তবু লেহেঙ্গাটা পরে বাইরে গেলাম। সবাই আমাকে সুন্দর করে সাজাতে লাগলো, তবে মেকআপ হালকা করেছে, চুলে খোপা করে বেলি ফুলের মালা দিয়েছে, সাথে সব জুয়েলারি অনেক সুন্দর লাগছে নিজেকে দেখতে। কিন্তু এই সৌন্দর্যই যেন আমার কাল হলো এমন লাগছে। আমাকে তারা পাশের রুমে রেখেই বাইরে চলে গেল। ভালো করে দেখলাম এটা সেই রুম যে রুমে স্যার আমাকে জোর করে কিস করেছিলেন। কিন্তু সেই দিনের এই রুম আর আজকের রুমে বিশাল তফাৎ। আজকে অনেক সুন্দর করে ফুলে সাজানো রুমটা, আর জায়গায় জায়গায় মোমবাতি। প্রায় অন্ধকার হয়ে আছে রুমটা দেখতে, সবকিছু আবছা আবছা দেখা যাচ্ছে।